24, বাপরে 125 কেজি সেট মারছে দয়া স্যার 25, মনে হচ্ছে আজকে নিজের রেকর্ড ভেঙেই ছাড়বে 26, 27, 28, 29, 30. স্যার আপনি আজকে প্রমাণ করে দিলেন যে রেকর্ড তৈরি করা কোনো বড় ব্যাপারই নয়। স্যার আপনি তো জানেনই যে আমি সিআইডি অফিসার হতে চাই। সিআইডি অফিসার হতে গেলে শুধু ফিজিক্যালি ফিট হলেই হবে না, বুদ্ধির দিকেও শার্প হওয়াটা খুব জরুরি, বুঝেছো? আই নো স্যার, কিন্তু ক্রিমিনালদের ধরতে গেলে দৌড়াদৌড়ি তো করতেই হবে স্যার। এই জন্য আমি ঠিক করে নিয়েছি আমি ট্রেনিং তো আপনার কাছেই নেবো স্যার, প্লিজ স্যার। তুমি শুনবে না? চলো ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা না হ্যান্ড রেসলিং কম্পিটিশন করি, তুমি আর আমি। যদি আমার তোমাকে হারাতে 10 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করার জন্য তৈরি, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. একটা কথা তো মানতেই হবে যে তোমার সাহস আর শক্তি দুটোই আছে। ঠিক আছে, এখন বাড়ি যাও। কিন্তু স্যার 9 সেকেন্ড অবধি তো আটকে রেখেছিলাম স্যার। আপনি পরের বার দেখবেন স্যার 18 সেকেন্ড লাগবে। সি ইউ স্যার। এই ছেলেটা শুনবে না, এই সিআইডি অফিসার হয়েই ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। মার্ডার কোথায়? স্যার, এটা কোনো গ্যাংয়ের কাজ মনে হচ্ছে। নয়তো টেররিস্টদের। এখানে ক্রিকেট গ্রাউন্ডে এরকম কোনো কেসের কথা আগে তো কখনো শুনিনি। হ্যাঁ ভাই, কিন্তু এই বোম খেলার মাঠে পৌঁছলো কি করে? এই গ্রাউন্ডের এক একটা ইঞ্চি খুব ভালোভাবে চেক করতে হবে। যেগুলো ডক্টর সালুখের কাজে লাগতে পারে সেটা যেন আমাদের নজর এড়িয়ে না যায়। সাবধানে। হ্যাঁ, গ্রাউন্ডে ব্লাস্টটা কেন করলো? আর সেটাও শুধুমাত্র একটা মানুষকে মারার জন্য। সেটাই তো। আচ্ছা আপনারা? স্যার আমি রঞ্জিত, ওদের কোচ। এ সুমিত আমাদের পেস বোলার, কেশব ওপেনিং ব্যাটসম্যান, আরও সুরেশ, আরও ওর নাম লিনা আমাদের গার্লফ্রেন্ড। এখানে কোনো প্র্যাকটিস ম্যাচ চলছিল না অন্য কিছু? ওই দুদিনের মধ্যে ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, তাই ওর জন্য এরা নিজেদের মধ্যেই ম্যাচ খেলছিল টিম সিলেকশনের জন্য। স্যার হঠাৎ করে যেটা হয়ে গেল, একদম ব্লাস্ট হয়ে গেল, এক ভয়ানক স্বপ্নের মতো লাগছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ তো নিশ্চয়ই কিছু দেখে থাকবে। ইয়েস স্যার। স্যার আমি ফিল্ডেই ছিলাম একদম অমরের সামনে, আর যখনই সুমিত বলটা করলো। তুমি বলতে চাইছো যে বলের মধ্যে বোম ছিল? হ্যাঁ স্যার, মনে তো তাই হয়। ও, ইম্প্যাক্ট বোম, যাতে আঘাত করলে কিংবা প্রেসার দিলে ফেটে যায়। আচ্ছা এই বল কোথা থেকে এসেছিল? মানে কোন ম্যানুফ্যাকচার কোম্পানির বল? স্যার ডিন কোম্পানি ক্রিকেট সরঞ্জাম ইউজ করে থাকি আমরা, আর এই বলটাও ব্র্যান্ড নিউ ছিল স্যার। আচ্ছা এই ক্রিকেট কিটস, গ্লাভস ইত্যাদি এগুলো কোথায় থাকে? স্যার ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে? তাহলে ড্রেসিং রুমে তো সমস্ত প্লেয়ার খুব সহজেই যাতায়াত করতে পারে। হ্যাঁ স্যার, সমস্ত প্লেয়াররা আর স্টাফেরা। মানে রেগুলার খেলা বলকে বোমে পরিবর্তন করার পিছনে যে কারো হাত থাকতে পারে, মানে যে কেউ করতে পারে। আচ্ছা এই ব্লাস্ট হওয়ার আগে এক্স্যাক্টলি কি হয়েছিল ডিটেলে একটু বলবেন? স্যার অমর ব্যাট করছিল আর সুমিত বল করছিল।
ফার্স্ট বল বাউন্সার, যার জন্য অমর তৈরি ছিল না। সেকেন্ড বল অমরের ব্যাটে লাগলো, গুড, কিন্তু বিশেষ কিছু করতে পারলো না। অমর তৃতীয় বল খেলবার চেষ্টা করলো, কিন্তু কোনো রান পেল না। কিরে 3টে বল খেয়ে নিলি, একটা রান তো করতে পারিস না, কথা বলিস 6 মারার। আরে প্রথম বলে 6 মেরে দেবো, তোর মন ভেঙে যাবে না? তোকে ওয়ার্ম আপ করাচ্ছিলাম, এবার দেখ তুই। কামান কামান কামান। যখনই সুমিত চতুর্থ বলটা ফেললো তখনই বল ব্লাস্ট হয়ে গেল। 3বারও এই বলটা দিয়ে খেলেছিল, কিন্তু ওর কিচ্ছু হয়নি। চতুর্থবার যখন ও শট মারে তখন ফেটে যায়। হ্যাঁ স্যার। বড়ই অদ্ভুত ব্যাপার। যদি এই বলটাই বোম ছিল, প্রথমেই ব্লাস্ট করলো না কেন? এক্স্যাক্টলি, কিন্তু যখন প্রথমবার কন্ট্যাক্ট হলো বল আর ব্যাটে, তখন কেন ফাটলো না? আচ্ছা, তোমরা তো সবাই ওর বন্ধু ছিলে, ওর সঙ্গে কি কারো শত্রুতা ছিল? না স্যার, অমর খুব ভালো মানুষ ছিল, আর ওর কোনো শত্রু ছিল না। স্যার, অমর একজন স্টার ব্যাটসম্যান ছিল, সমস্ত কোয়ালিটি ছিল ওর মধ্যে, কিন্তু স্যার একটু শর্ট টেম্পার ছিল, একটু রাগী। এই কিছুদিন আগে ওর ঝগড়া হয়েছিল অন্য একজন প্লেয়ারের সাথে, কেশবের সাথে। কেশব, তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, অমর, তুই ইচ্ছে করে রান আউট করলি না আমাকে? তো কি করতাম? তোর ব্যাট তো চলেই না, আর এমনিতেও যতক্ষণ তুই পিছে থাকবি না ততক্ষণ রান রেটও তোর মতো থাকবে, স্লো। আবে চান্স পেলে তবে তো কিছু করে দেখাবো। চান্স? কত চান্স কেশব? আর এমনিতেও দেখ ভাই, আমরা না টিমের জন্য খেলি, নিজের জন্য নয়। আর তুই রান আউট হলেও টিম তো জিতে গেল না আমার কারণে, তাহলে তোর কি প্রবলেম? দেখ অমর, এটা আমার কেরিয়ারের প্রশ্ন, আর আমি কোচের কাছে গিয়ে নালিশ করব যে তুই আমার কেরিয়ার বরবাদ করার জন্য লেগে পড়ে আছিস। নালিশ করবি? যা করে দে, আমার কিচ্ছু হবে না। উল্টে তোকেই টিম থেকে বার করে দেবে, কেননা কোচেরও শুধুমাত্র জেতার সঙ্গে মতলব আছে। আর এমনিতেও টিমের বেস্ট প্লেয়ার আমি, আমাকে ছাড়া তোরা কিছুই নয়। কনগ্রাটস অমর, আজও তুমি তোমার টিমকে জেতালে। প্রতি ম্যাচে নতুন রেকর্ড, গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেশবের রান আউটের ব্যাপারে তুমি কি বলবে? এমনি তো ওকেও আমি থ্যাঙ্কস জানাতে চাই। ও যদি রান আউট না হতো তাহলে আমাদের টিমের পক্ষে জেতা সম্ভব হতো না। তো কি হয়েছে যে ওর ব্যাট যদি নাই চললো, আউট হয়েও ও আমাদের টিমের জন্য বড়ই উপকার করেছে, তাই একটু ক্রেডিট ওকেও দিতে হবে, রাইট? এ কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আরে আরে আমি বানাচ্ছি কেশব, তোকে নিজের best সীমায় player। থাকো। কি 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 করবি তুই? কি বলবি বলছিস না সামনে? কেশব, তুই নিজের সীমার মধ্যে থাক। আবে তুই জানিস না আমাকে। তুইও জানিস না আমাকে। আবে, কি চল। করে নিবি, কি করে নিবি কেশব? তুই বাঁচবি না। কেশব, নিজের সীমার মধ্যে থাক। ছাড়, ছাড় আমাকে। ছাড় আমাকে। ছাড়বো না আমি ওকে। স্যার, ও আমাকে খুব ইনসাল্ট করেছিল স্যার, তখন আমি খুব রেগে গেছিলাম স্যার, কিন্তু আমি ওকে মানিনি স্যার। স্যার অ্যাকচুয়ালি ভুলটা অমরেরই ছিল, সবার মজা ওড়াতে ও খুব ভালোবাসতো। মিথ্যে কথা এইসব স্যার, এরা সবাই ওর সাথে হিংসা করতো। মার্ডার করার পদ্ধতিটা অনেকটা আলাদা এবং কমপ্লিকেটেড। সবার পক্ষে এটা সম্ভব নয় যে বলের মধ্যে বোম রেখে কাউকে মেরে দেবে। আর তাছাড়া অমরকে রাস্তা থেকে হাঁটানোর লোকের লিস্ট অনেকটা লম্বা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে লিনা ছাড়া সবাই ওকে ঘৃণা করতো। এই ব্লাস্টার্স গ্রাউন্ডে যে সমস্ত প্লেয়ার আছে তাদের সবার ডিটেলস বার করতে হবে। আর এই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা ক্রিকেট গিয়ার্স বানায়, ওদের ব্যাপারেও। ঠিক আছে, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটাই ক্রিকেট বল, ব্যাট ইত্যাদি যা কিছু রয়েছে এগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই ডক্টর সালুখের কাছে। তাহলে এটা জানা যাবে যে এই বল বোম কি করে হয়ে গেল। বস, এটা বলা খুবই মুশকিল যে
এই বমটা কি করে ফেটেছে? নিজে নিজেই ফেটে গেছে, না কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ফাটানো হয়েছে? আসলে কিভাবে ফাটানো হয়েছে এটা বলা খুব মুশকিল। কিন্তু ডক্টর সালুখে এইসব জিনিসপত্র থেকে কিছু তো জানতে পারবেন আপনি। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানা গেছে বস, সেটা হচ্ছে এই বমটা টিএনটি আর অ্যামোলিন নাইট্রেটের মিক্সচার দিয়ে বানানো হয়েছে। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এসব তো বিল্ডিং ভাঙার কাজে ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, আর বস আমাদের এখন শহরে সেই সব জায়গায় যেতে হবে, সেই সব জায়গাতেই যেতে হবে যেখানে এই এক্সপ্লোসিভের মাধ্যমে বিল্ডিং ব্লাস্ট করানো হয়েছে। সেখান থেকে স্যাম্পল জোগাড় করতে হবে, আর তারপর এই বলের বমের সঙ্গে এর এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। এসবে তো অনেক সময় লেগে যাবে। স্যার, এত বড় ব্লাস্ট, যাতে একটা মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এক্সপ্লোসিভের মাত্রা বেশিই ছিল। ইয়েস, ইউ আর রাইট। তাছাড়া বলের ওজনেও তো পার্থক্য ছিল। স্যার, সুমিত। হ্যাঁ সুমিত, স্যার আমি কিচ্ছু করিনি, আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? অমরের মৃত্যুতে আমার কোনো হাত নেই স্যার, আই এম ইনোসেন্ট। দেখো, বল তুমিই করেছিলে, আর এই বল থেকে মানে বোম থেকে অমরের মৃত্যু হয়েছে, তাই সবার আগে তোমাকেই সন্দেহ করা হবে, বুঝেছো? এটা আমার সার্ভিস রিভলভার। এটার ওজন আমার হাত, আমার মাথা ঠিক বুঝতে পারে। এই বন্দুকটা থেকে যদি আমি একটাও বুলেট বের করি, তাহলে এটার ওজনে পার্থক্য ঘটে, যেটা আমার হাত আর মাথা বুঝতে পারে। বুঝেছো? তুমি একজন ফাস্ট বোলার, প্রতিদিন ওই ক্রিকেট বল দিয়েই তো খেলো। কি ওটার ওজন তো তোমার হাত আর মাথাও ঠিক জানে। যদি ওই বলের ভেতরে নর্মাল বল ছাড়া অন্য কিছু দেওয়া হয়, যেমন কোনো এক্সপ্লোসিভ, তার কারণে ওজনের ফারাক হতে পারে, যেটা তোমার হাত বা মাথার বোঝা উচিত ছিল। কেউ বুঝতে পারেনি ওজনের ব্যাপারে। সেটা কিভাবে সম্ভব? স্যার কোনো পার্থক্যই ছিল না, আর স্যার যে এটা করে থাকুক খুব চালাকির সাথে করেছে। মানে 4 বার তুমি যে বল করেছিলে তাতে কোনো পার্থক্য বুঝতে পারোনি? আগে না স্যার। কি? তুমি কি অন্যভাবে বোলিং করেছিলে? না স্যার। অদ্ভুত কিছু দেখেছিলে বা শুনেছিলে? কেউ কি বল পাল্টে দিয়েছিল খেলা চলাকালীন? না স্যার, সেরকম কিছু হয়নি, সব কিছুই ঠিক ছিল। চতুর্থ বলটাতেই হঠাৎ করে ব্লাস্ট হলো। আচ্ছা সুমিত, একজন ক্রিকেটার হওয়ার সুবাদে তুমি নিশ্চয়ই এটা জানো যে যে ব্র্যান্ডের বল দিয়ে তোমরা খেলো, ওটা বানায় কিভাবে? স্যার আমরা ডিন ব্র্যান্ড ব্যবহার করি, আর স্যার আমাদের বলগুলো হ্যান্ডক্রাফট করা থাকে। যেগুলোর উপরের সেলাই ডিনের ওয়ার্কশপে হয়, সেটাও হাতে করে, মেশিনে নয়। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই নিউজ আর্টিকেলটা দেখুন। ব্লাস্টার্স 11-এর ওনার রমন আর বিশ্বাসের মধ্যে ঝগড়া হয়, আর ফাইনালি বিশ্বাস কোম্পানি থেকে আলাদা হয়ে যায়। এই বিশ্বাস তো সেই শিল্পপতি যার নাম জালিয়াতি কেসে উঠে এসেছিল, ওকে গ্রেপ্তারও করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এর বিরুদ্ধে কিছু প্রমাণ হয়নি, আরও বেঁচে গেছে। এরকম একটা মারাত্মক অপরাধে যার নাম জড়িত স্যার, ও তো যা খুশি করতে পারে। এই বিশ্বাসের কাছে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে এই অপরাধটা করার জন্য। অভিজিৎ একটা কাজ করো, তুমি আর পূরবী এই বিশ্বাসের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, সত্যিটা বের করার চেষ্টা করো। আর দয়া স্যার, তুমি পঙ্কজকে সঙ্গে নিয়ে যাও ওই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, আর খোঁজ নাও ওই বল কে বানিয়েছে। এক্সকিউজ মি, মিস্টার বিশ্বাস। হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। অ্যাকচুয়ালি অমর মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে এমন কিছু কারণ উঠে এসেছে যে কারণে আপনার কাছে আমাদের আসতেই হলো। আচ্ছা, নিশ্চয়ই। ওই কারণ কি আমাকে বলবেন আপনি? অবশ্যই বলবো। আগে আপনি বলবেন যে অমরের যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? কি? আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন, সেই জন্য আমি পুরো তৈরি করে রেখেছি। পুলিশের, সিআইডির কাজের ধরন আমি খুব ভালোভাবেই জানি, বুঝলেন? আপনার যা যা ইনফরমেশন চাই এই ফাইলে সব পেয়ে যাবেন। ওই সময় আমি কোথায় ছিলাম, আমার কল রেকর্ড, ফিনান্সিয়াল রেকর্ড, সব কিছু এই ফাইলে আপনি পেয়ে যাবেন। ভেরি স্মার্ট। এটা ছাড়া যখনই আপনার আমাকে প্রয়োজন পড়বে আপনি বলবেন।
আমি হাজির হয়ে যাব। আমি সবসময় আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ। তাহলে আমি এখন যেতে পারি? এই, চলো। ব্লাস্টার্স 11, তোমাকে কনগ্রাচুলেশন। মিস্টার রমন, কি মনে হয় আপনার অমরের মৃত্যুর পরিকল্পনাতে বিশ্বাসের হাত থাকতে পারে? বিশ্বাস ব্লাস্টার 11কে ততটাই ভালোবাসে যতটা আমি। ইনফ্যাক্ট এই টিমটাকে ওই বানিয়েছে, যতটা পার্টনারশিপের মাধ্যমে আমি ওকে চিনতে পেরেছি। বিশ্বাস যা খুশি করতে পারে। এরা গ্লাভস পরে না? স্যার, সূক্ষ্ম কাজ না, সেই জন্য গ্লাভস পরে কাজ করা মুশকিল হয়ে যায় স্যার। আমরা এই বলের একটা টুকরো পেয়েছি যার মধ্যে কারো আঙুলের ছাপ আছে। আপনাদের আঙুলের ছাপ নেব আর এই আঙুলের ছাপের সাথে ম্যাচ করে দেখব। যার সাথে ম্যাচ হবে আমাদের অপরাধী সেই। হাত দেখান আপনার। আরে, অনেক বছর ধরে কাজ করছি স্যার, হাতের অবস্থা তো এইরকম হবেই। আমার হাতটাও দেখে নিন স্যার। এদের হাত থেকে তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যাবে না। তুমি তো এখানে নতুন, তোমার হাতের রেখা তো একদম ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখনো বল বানাতে শিখিনি স্যার। আমরা কখন বললাম যে তুমি বল বানাতে পারো? জীবন বড়ই হুঁশিয়ার ছেলে স্যার। এই কোম্পানিতে আমরা দুজন ছাড়া এই তো হলো আসল সেলাইয়ে পারদর্শী। আচ্ছা, তাহলে জীবনবাবু আপনি আর কোন কোন ব্যাপারে পারদর্শী একটু বলে দিন। হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করেছি শুনেছো তুমি? মারবেন না স্যার, প্লিজ মারবেন না স্যার। আমি একটাই বল তৈরি করেছিলাম ওখানে গ্রাহকদের জন্য, যার জন্য আমি 20,000 টাকা পেয়েছিলাম। ওটা বল ছিল না, ওটা বম ছিল। তুমি জানো ওটা দিয়ে একজন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে? বোমের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। যে লোকটা আমার কাছে এসেছিল ওনার কাছে আগের থেকে একটা বল রেডি ছিল, আমাকে শুধু ওপর থেকে সেলাই করতে হয়েছিল। উনি বলেছিলেন যে কাজটা এমন করে করতে হবে যে ওজনে আর দেখতে যেন একদম ডিন বলের মতো লাগে। কে সেই লোকটা? নাম বল। নাম তো জানি না স্যার। আরে, ওর মুখ দেখেছিল তো তুমি? হ্যাঁ। স্কেচ বানিয়ে দে ওর। হুম, হ্যাঁ শাহরুখে। স্যার, হ্যাঁ স্যার আমি পুরো ক্রিকেট কিটটা চেক করেছি। হ্যাঁ, কোনো কিছু থেকেই এক্সপ্লোসিভের ট্রেসেস পাইনি, আর না কোনো জিনিস নিয়ে কোনো ট্যাম্পারিং করা হয়েছে। শুধু কিছু ব্র্যান্ডসের স্টিকার লাগানো হয়েছে আর পার্সোনাল অটোগ্রাফস করা হয়েছে। বস, হ্যাঁ এক মিনিট। বস, শহরের যতগুলো বিল্ডিংকে এই এক্সপ্লোসিভ দিয়ে ভাঙা হয়েছে সেই সমস্ত স্যাম্পলগুলোকে ভালো করে চেক করার পরে একটা নাম পাওয়া গেছে যার এক্সপ্লোসিভ ওই ক্রিকেট বলটার এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করছে, আর তার নাম হচ্ছে বস এসএমসি। এসএমসি? শিওর? 100%। তার মানে কেউ ওই বলকে বোম বানানোর জন্য এসএমসি স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি করেছিল। হেড্রিকে একটা কাজ করো, এসএমসির এক্সপ্লোজিভ ডিপার্টমেন্টে কথা বলো, জিজ্ঞেস করো যে গত কয়েকদিনের মধ্যে ওদের এক্সপ্লোজিভ স্টক থেকে কিছু চুরি গেছে কিনা। শালিনী, কি হয়েছে স্যার? মঙ্গল কেন ফাইলটা নিয়ে এলো না দেখো তো।
সরি স্যার, এই নিন ফাইল। কিন্তু কি হয়েছে স্যার, আপনি এত চিন্তিত কেন? কিছু না, তুমি যাও। আরে যাও না ভাই। হ্যালো, এসিপি স্যার। স্যার আপনি ঠিকই বলছিলেন, আমাদের স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি হয়েছে। কত এক্সপ্লোসিভ চুরি হয়েছে? 300 গ্রাম। এমনকি কেউ জানতেও পারিনি। অথচ গোডাউন থেকে আসা যাওয়ার পথে পুলিশ আমাদের প্রায় 4 বার ধরে চেক করে, কিন্তু তাহলেও একটা বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমার কথা মন দিয়ে শুনুন। নতুন করে একটা কনসাইনমেন্ট পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। বাকিটা সব আমরা সামলে নেব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গাড়ি গাড়ি দাঁড়া, দাঁড় করা। দাঁড়া। চাবি দে। এই পেপার চেক করেন। নাম নাম নিচে নাম, পেপার বার কর। এর রসিদ কোথায় গেল? পুলিশের পোশাক পরে বেআইনি কাজ করছিস, হ্যাঁ? হাতে নাতে ধরা পড়েছিস তুই। বল কি করিস তুই এটা নিয়ে? স্যার ওই 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 মাছওয়ালাদের ফিশিং এর জন্য এটা দরকার হয় স্যার। ডাইনামাইট ফিশিং? হ্যাঁ স্যার, মাছওয়ালারা ডাইনামাইট স্টিক্স জলের মধ্যে ফেলে দেয়, আর মাছগুলো ওপরে এসে ওদের জালের মধ্যে আটকে যায়। তোর এই চুরি করা এক্সপ্লোসিভের জন্য সদ্য একটা ছেলে মারা গেছে, জানিস তো? ওই 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 ব্যাটসম্যান। কিন্তু স্যার আমি জানতাম না যে কেউ এটার ব্যবহার করবে কাউকে মারবার জন্য। ইয়েস স্যার। ওকে ওকে, পাঠান স্যার। ঠিক আছে স্যার। জীবনকে যে লোকটা বল বানানো বোমের জন্য বলেছিল তার স্কেচ বানানো হয়ে গেছে। স্যার পাঠাচ্ছেন। একে চিনিস তুই? হ্যাঁ স্যার, এ হলো মোহন। এ এক্সপ্লোসিভ নিয়ে ডিনামাইট স্টিক বানায় আর জেলেদের বিক্রি করে দেয়। মোহন? এই ব্যাস। অমরকে তুই মেরেছিস? হ্যাঁ, টাকা গুনছিলি এখানে? হ্যাঁ, কে দিয়েছে এতগুলো টাকা? সেই যার কথাতে বলের মতো দেখতে তুই ওই বোম বানিয়েছিস? স্যার ও বল তো কারিগরের সাহায্যে বানানো হয়েছিল, কিন্তু আমি ওই সমস্ত ছেলেদের চিনি না যারা আমায় বোম বানানোর জন্য টাকা দিয়েছিল। বমস? মানে একাধিক বোম আছে? বেশি নয়, 3টে বোম ছিল। 3টে বোম? হ্যাঁ স্যার, এমন একটা বলের মতো বোম যেটা একটু চাপ পেলেই ফেটে যাবে। আর বাকি দুটো? বাকি দুটো ডুপ্লিকেট বোম ছিল স্যার। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। বোম নিয়ে কে এসেছিল? ওটা আমি জানি না। আমাকে এই সমস্ত বোম একটা জায়গায় রেখে দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি ওখানে বোমগুলো রেখেছিলাম। কিছুক্ষণ পর ওখান থেকে টাকা ভর্তি ব্যাগ পাই। তোর সঙ্গে কন্ট্যাক্ট কে করতো? স্যার ও দরজার সামনে চিঠি রেখে চলে যেত, কবে দেখা করতে হবে, কি করতে হবে, কেমন করে করতে হবে, এইসব। একটা বোম তো ব্লাস্ট হয়েই গেছে, বাকি দুটো কোথায় রয়েছে? আর জবাব এই দেবে।
তাই তো? আমার জানা নেই স্যার, এছাড়া আমি কিচ্ছু জানি না। আচ্ছা চল, ওকে বিউরোতে নিয়ে গেলেই ও বলবে। চল চল, স্যার ব্যাগ নে। স্যার স্যার 5 কোটি আছে, অর্ধেক আপনি নিয়ে নিন আর আমায় যেতে দিন। ঘুষ দিচ্ছিস আমাকে? হ্যাঁ? CID কে? না স্যার। একটা কাজ কর, টাকা নিয়ে চল, বসে আরামসে কথা বলবো। স্যার স্যার স্যার, শুনুন স্যার। দাঁড়া, না হলে কিন্তু গুলি করবো। ও, তাহলে এটাই বুভি ট্র্যাপ? যেই ব্যাগ থেকে এই নোটগুলো বাইরে পড়লো, বম ট্রিগার হয়ে গেল। এটা ছিল দ্বিতীয় বোম। তাহলে তৃতীয়টা কোথায়? দেখো, বেশি ঘাবড়াবার কোনো দরকার নেই। প্রথম বোম থেকে বোম বানানোর লোকটাই উড়ে গেছে। আর দ্বিতীয় বোমটা আমাদের বলবে যে অমরের মার্ডারটা আসলে কিভাবে হয়েছিল। আরে স্যার, আপনি একই কথা বারবার কেন বলছেন আমাদের? সোজাসুজি বলুন না। দেখো, সোজাসুজি বলবো তো? তবে এসো, সোজাসুজি বলছি, একদম সোজা। দয়া, এসো বস, এই ব্যাটটা ধরো। আর দেখো, এই ব্যাটটার এই পেছন দিকে সেন্সর লাগানো আছে, ঠিক আছে? আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে ওর উর্বর মস্তিষ্কের ফসল। এই বল, কি বলছেন স্যার? এর মধ্যে বম আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বোম। আর এই বোমটা আমি বানিয়েছি। এটা আমি খুব ভালো জানি যে এতে কতটা বিস্ফোরক আছে। ভয় পেও না, বেশি বড় বিস্ফোরণ হবে না। এত বড় বিস্ফোরণ হবে না যে আমাদের এই সুপারম্যান, আমাদের দয়া ঘাবড়ে যাবে। কিচ্ছু হবে না। আরে কিন্তু ব্লাস্ট তো হবে। এরকম একটা সিচুয়েশনে আপনি আমাদের দয়াকে কেন ফেলছেন বলুন তো? আমার উপর তোমার বিশ্বাস আছে, ভরসা আছে, তবে আমি যেমন বলছি তেমন করো। দেখো, এইটা জানতে হবে তো যে প্রথম বলটা আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ কেন ঘটেনি। তাই আমি যেমন বলছি তেমনটা করো, ব্যাস। আর শোনো, একটা কথা মন দিয়ে শোনো, দয়াকে তুমি যতটা ভালোবাসো ততটাই আমিও ভালোবাসি। আমি দেখাই না, ব্যাস, বুঝেছো? পঙ্কজ, গায়ে যত জোর আছে ততটা দিয়ে বল করবে, ঠিক আছে? দয়া, প্রথম বলটা একটু ডিফেন্সিভ খেলবে, ঠিক আছে? বেশি আঘাত করবে না, ঠিক আছে? চলো পঙ্কজ। পঙ্কজ, এবারের বলটাও ততটাই জোরে করবে। দয়া, এইবারে একদম গায়ে জোরে বলটা মারবে। ছক্কাওয়া চাই, রাইট? দয়া স্যার! দয়া স্যার! দয়া, স্যার স্যার স্যার! কি ভাই, ঠিক আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছো স্যার, এটা ছোট ব্লাস্ট। আরে কোনো ব্যাপার নয়, এ হচ্ছে আমাদের হিম্যান, এর কিচ্ছু হবে না। এই দেখো, বোমটাকে এমন ভাবে বানানো হয়েছিল যে বলটাকে যখন জোরে মারবে তখনই ব্লাস্ট করবে। সেই জন্যে প্রথম বলটায় ব্লাস্ট হয়নি। যখন ও চতুর্থ বলটাকে প্রেসার দিয়ে মেরেছে সিক্সার মারার জন্য, তখন ব্লাস্ট হয়েছে। যেমন আমি দয়াকে বলেছিলাম প্রথম বলটাকে একটু ডিফেন্স খেলতে, বলের ওপর প্রেসার কম ছিল তাই ব্লাস্ট করেনি। কিন্তু যখন দ্বিতীয় বলটা আমি দয়াকে খুব জোরের সঙ্গে মারতে বলেছি, দয়া জোরে মেরেছে প্রেসার দিয়ে আর ব্লাস্ট হয়ে গেছে। বুঝলে, এই বোমটার আসল রহস্য হচ্ছে প্রেসারের। কিন্তু ব্যাপারটা তো এখনো সেখানেই দাঁড়িয়ে।
এই মোহন তো কারো ইশারাই কাজ করছিল। আসল খুনি কে, আর এই খুনিকে ধরবো কি করে? এই কেসের সমস্ত সূত্রটা পাওয়া গেছে, শুধু শুধু একটা সূত্র, সেই একটা সূত্র যে সমস্ত ব্যাপারটাকে জুড়তে পারে। কি কি হতে পারে সেই সূত্র? কি হতে পারে? স্যার, এই বিশ্বাসের সঙ্গে আরেকবার দেখা করি। ওর সোর্স অনেক দূর রয়েছে, খুব পাওয়ারফুল লোক, আর বদনামও রয়েছে। এই খুনি হতে পারে স্যার। স্যার যদি বিশ্বাস হতো তাহলে ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো যে মোহন, সে তো মরে গেছে। তাহলে কে সেই রাস্তাটাকে বলে দেবে? কে হতে পারে? স্যার, হ্যাঁ, ওই আমাদের টিমের কিডব্যাকটা পাওয়া যাবে প্লিজ? পঙ্কজ, এই ব্যাটটা কার? এটা সুরেশ, আমাদের উইকেট কিপার। স্যার। হ্যাঁ পঙ্কজ, স্যার, অমরের যে গার্লফ্রেন্ড আছে লীনা, ওর মনে হয় উইকেট কিপারের সঙ্গে কোনো চক্কর চলছে। লীনা সুরেশের সঙ্গে? হ্যাঁ স্যার, এই দেখুন অমরের ব্যাটে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই একই জিনিস সুরেশের ব্যাটেও লেখা আছে। বেস্ট অফ লাক মাই লাভ। লীনা, লীনাকে ফোন করো। স্যার। স্যার, ফোন তো বন্ধ। অন্য কোনো নাম্বার? ল্যান্ডলাইন স্যার। হ্যালো, আচ্ছা আমি লীনার সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? স্যার, ল্যান্ডলেডি বলছে যে ও কাল থেকে বাড়ি ফেরেনি। সুরেশ কোথায় থাকে? পাগল হয়ে গেছো তুমি, আমার অমরকে মেরে ফেলেছো তুমি। পাগল হয়ে গেছো তুমি, আমার অমরকে মেরে ফেলেছো তুমি। আরে এটারই যোগ্য ছিল, কিন্তু এবার তো তোমাকেও মরতে হবে, কেননা এবার তো তুমিও তো আসলটা জানতে পেরে গেছো না বেবি। দেখো, আমার সাথে এরকম করো না প্লিজ, আমাকে যেতে দাও। আরে এভাবে কি করে যেতে দেবো? তুমি বাইরে যাবে, পুলিশকে বলে বেড়াবে আমার এখানে মাথা মোটা লেখা আছে নাকি? তোমাকে মরতেই হবে। কি করে মারি? ছুরি দিয়ে? না না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ঠকিয়েছিলি তুই আমাকে না? আরে যা অমরের কাছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে অমরের কাছে। তোর খেলা শেষ, বুঝেছিস? স্যার, এই আমার অমরকে খুন করেছে, তারপর আমাকে এখানে বেঁধে রেখেছে ও। তোমাদের সাথে ওর কিসের শত্রুতা? প্রথমে আমি সুরেশের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও খুব রাগী ছিল, মারপিট করতো, তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপর আমার বন্ধুত্ব অমরের সাথে হয়, আর তারপর সুরেশ হুমকি দেয় ওকে প্রাণে মেরে ফেলার। এই কথাটা তুমি আমাদের আগে কেন বলনি? আই এম সো সরি স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম। ওই বম ব্লাস্ট, অমরের মৃত্যু, আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার, কিন্তু আমার অমরকে ওই মেরে ফেলেছে। স্যার স্যার, আমি মারিনি অমরকে। স্যার, আমাকে তো একটা কাজ দেওয়া হয়েছিল যে অরিজিনাল বলের জায়গায় ওই বোমোলা বলটা রিপ্লেস করে দিতে হবে, আর স্যার ওর বদলে আমি 5 কোটি টাকা পেয়েছিলাম। কে সেই লোক যে তোমাকে খুনটা করতে বলেছিল? স্যার, আমায় তো ওই বলটা দেওয়া হয়েছিল যেটা আমায় সুমিতকে দিতে হতো, আর ওই টাকা ভর্তি ব্যাগটা কেউ আমার বাড়িতে ফেলে দিয়ে গেছিল, ব্যাস। ব্যাগ? ওই ব্যাগটা দেখাও তো।
এটা তো সেরকমই ব্যাগ যেরকম মোহনের কাছে ছিল। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। ব্যাগটা খুলে দেখোনি তুমি? না স্যার। বেঁচে গেছো, না হলে উপরে যাওয়ার টিকিট কেটে নিতে। মানে মানে নোটের নিচে এই ব্যাগের মধ্যে বোম আছে, বুবি ট্র্যাপ। যখনই তুমি টাকাগুলো বাইরে বের করতে, প্রেশার রিলিজ হতো আর বোম ব্লাস্ট, আর সঙ্গে তুমিও। যাই হোক, এবার এই ব্যাগই আমাদের খনি অবধি পৌঁছে দেবে। সুরেশকে তো আমরা গ্রেপ্তার করেছি, এবারে টাকা ভর্তি ব্যাগ যেটা এই খেলার মেইন খেলোয়াড় সুরেশকে দিয়েছিল সেটাও আমাদের হেফাজতে। এই ব্যাগের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, এবার আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেব, ম্যাচ করে দেখব, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন, প্রথমে আপনি যান। বাহাত রাখুন, অন্য হাতটা। আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। লীনা, যাও। কেশব, রমন, এসিপি স্যার, থেমে যান, না হলে আমরা সবাই মারা পড়বো। স্যার আপনি আমার কথা শুনুন, ওর মধ্যে বোম আছে, ফেটে যাবে। বোম আছে? রমন বাবু, বোম নিয়ে খেলা করা তো সিআইডির বাঁ হাতের খেলা। আর যে বোমের কথা আপনি একটু আগে বললেন না, সেই বোম তো আমরা কখন বের করে দিয়েছি। ব্যাস, আমরা তো শুধু এটা জানতে চেয়েছিলাম ব্যাগের ভেতরে বোম কে ভরেছিল, আর সেটা তো শুধু সেই জানে যে এই কাজটা করেছে। আপনি তো জানতেনই বোমটার ব্যাপারে, তাই না? কি বলুন, কেন করেছেন এসব? বলুন তাড়াতাড়ি। স্যার ওই অমর আর একটা দল থেকে মোটা টাকার অফার পেয়েছিল। প্রথম ম্যাচের আগেই ও আমার টিম ছেড়ে অন্য টিমে জয়েন করতে চলেছে, এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। যদি অমর আপনার টিম থেকে চলে যেত তাহলে আপনার কোটি টাকার লোকসান হতো, কারণ অমরকে কেনার জন্য, নিজের টিমে আনার জন্য আপনি অনেক টাকা খরচা করেছেন। স্যার আমার কাছে ওই টাকাটা তোলবার জন্য আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, আর সেটা হলো অমরের মৃত্যু। আমাদের সমস্ত ক্রিকেটারদের ইন্স্যুরেন্স করানো আছে। অমরের 100 কোটির করিয়েছিলাম, আমি ভেবেছিলাম ওই টাকা আমি পেয়ে যাব। আর অমরের ফ্যানদের সিম্প্যাথি আর সাপোর্ট, সেটাও তুমি পেয়ে যেতে। অমর আমাদের টিম থেকে চলে গেলে তো এক মুহূর্তে ব্লাস্টার্স 11 কমজোর হয়ে যেত। স্টক মার্কেটে শেয়ারের দাম অলরেডি নেমে গেছে। আমার এক্স পার্টনার বিশ্বাস অলরেডি আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সবকিছু ঠিকঠাক লাইনে আনবার জন্য আমার একটা জেতার প্রয়োজন ছিল। আর আমি ভেবেছিলাম এটাই ঠিক রাস্তা আমার ভাগ্য ফেরাবার জন্য। সত্যি নিজের জীবনকে আপনি গড়ে নিয়েছেন।
আজ থেকে আপনার জীবনে আসবে নতুন অন্ধকার, অন্ধকূপের অন্ধকার। দয়ার শরীরে 3টে চিহ্ন আছে আঘাতের, আর 3টেই গুলির আঘাত। বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুলির দাগ? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব। চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল, মনীশবাবু দেখে ফেলে, আটকাবার চেষ্টা করেছিল, তারপরে হাতাহাতি হয়। আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজবাবুকে গুলি করে দিয়েছে আর কার নিয়ে পালিয়ে গেছে। স্যার, হ্যাঁ স্যার এর বুলেটটা দেখুন, লেজার বা ওয়াটার গানের। জানতে হবে এটা কি ধরনের কার চোর যে এত হাই এন্ড গান ইউজ করে। তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য। হ্যাঁ, যে এত দামি গাড়ি ছেড়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করে পালিয়ে গেছে। ডক্টর সালুকে, মনে হচ্ছে এখানে হাতাহাতি তো হয়েছিল, তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে যার থেকে ওই কার চোর সম্পর্কে জানা যাবে। তুমি ঠিক বলেছো দয়া। আমি একটা কাজ করি, আমি পুরো জায়গাটা ভালো করে চেক করি। দেখুন, যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না, কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না। সাহস রাখুন। ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল? না, কোনো দামি জিনিস টিনিস কিছুই ছিল না। ওই গাড়িটা তো মনোজ 2 দিন আগে কিনে এনেছিল। কোথা থেকে কিনেছিল এই গাড়ি? ভিকার বাজার থেকে। আর ও একবারই চালিয়েছিল ওই গাড়িটা। পঙ্কজ, ট্রাফিক পুলিশ আর কন্ট্রোল রুমকে ফোন করো। এই গাড়িটা যেখানেই দেখতে পাক সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনফর্ম করে, ঠিক আছে? আর পূরবী, আমাদের রেকর্ড দেখে জানো যে এই ধরনের মর্ডার্স অপারেন্ডি করার মতো কার চোর কে আছে। আর হ্যাঁ, এখানে যত লোকাল কার চোর আছে সবার ব্যাপারে জানো। স্যার, ম্যাম, যখন এই সব ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি মার্কেটে গিয়েছিলাম, আর ও আজই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, বললো ওর শরীর খারাপ। আর যখন আপনি ফিরে এলেন তখন বাড়িতে আপনার কিছু অদ্ভুত মনে হয়েছিল? না, তেমন কিছুই নয়। স্যার, ক্রাইম ব্রাঞ্চ থেকে জানতে পেরেছি যে এই গাড়িটা ছাড়া আরো 3টে গাড়ি চুরি হয়েছে। স্যার, একটা তো বিনয়ের গাড়ি, যেটা ভুয়ো ট্রাফিক গার্ড মিথ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস বানিয়ে নিয়ে গেছে, কিন্তু বিনয় ড্রিঙ্কই করেনি। আর স্যার, দ্বিতীয় গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে থেকে চুরি হয়েছে। আকাশ নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে গেছিল, ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা নকল রেস্টুরেন্টের স্টাফকে চাবি দিয়েছিল, আর সে ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। রেস্টুরেন্টের লোকেরা বলছে ওখানে ভ্যালিড পার্কিং নেই। আর স্যার, তৃতীয় গাড়ি রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিল, ওনার বক্তব্য একজন লোক এলো আর ওনাকে বন্দুক দেখিয়ে ওনার গাড়ি নিয়ে চলে গেল। আর এই গাড়িগুলো সব সেকেন্ড হ্যান্ড ছিল। অদ্ভুত স্যার, সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে গেছে। আরেকটা কথা স্যার, এই সব গাড়ি কিন্তু ভি কার ডিলারের থেকে কেনা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, যতগুলো গাড়ি চুরি হয়েছে ভি কার থেকে কেনা হয়েছে। আচ্ছা, কি এমন ছিল ওই সেকেন্ড হ্যান্ড কারে যেটা পাওয়ার জন্য কেউ কারোর খুনও করতে পারে? ভি কার ডিলারের সঙ্গে কথা বলতে হবে। কিছুদিন আগে আপনার এখান থেকে যে গাড়িগুলো বিক্রি করা হয়েছিল, যেগুলো এরা কিনেছিল, ওগুলো চুরি হয়ে গেছে। ওর মধ্যে কোনো বিশেষ ব্যাপার ছিল কি? স্পেশাল তো ছিল না স্যার, সব নর্মাল ছিল, কিন্তু জানি না কেউ কেন চুরি করলো। এটা কোনো কোইন্সিডেন্স তো নয়, চুরির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কারণ তো ম্যাডাম আপনারাই খোঁজ করতে পারেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গাড়িগুলো তোমার কাছে আসে কোথা থেকে? স্যার, আমি এই বিজনেসে নতুন, তাই আমার খুব বেশি কিছু জানা নেই। অদ্ভুত ব্যাপার, এটা তোমার বিজনেস আর তুমিই জানো না কার কোথা থেকে আসে?
এগুলো চুরির গাড়ি ছিল কি? না না স্যার, এ কি বলছেন স্যার? আমার বাবার খুব নাম আছে এই শহরে, আর পুরনো গাড়িকে নতুন করে বেচবার ওনার খুব নাম আছে। তাহলে এই বিজনেসটা হলো গিয়ে তোমার ড্যাডের? হ্যাঁ স্যার, কোথায় তোমার বাবা? কিছুদিন আগে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, আর সেই জন্য আমাকে আমার চাকরি ছেড়ে এখানে আসতে হয়েছে। ও সরি। আর এমনি স্যার আমি এই বিজনেসটা ছেড়ে দেওয়ার প্ল্যান করছি, কারণ আমার খুব বেশি কিছু জানা নেই, আমি চালাবো কি করে। তোমার বাবা ছাড়া আর কেউ জানে না যে এই কারগুলো কোথা থেকে আসে? হ্যাঁ স্যার। স্টাফদের মধ্যে কেউ না কেউ তো আছে যে এই বিজনেসের ব্যাপারে জানে। হ্যাঁ রাজু আছে, কিন্তু ওরও খুব বেশি কিছু জানা নেই। পুরনো গাড়ি কোথা থেকে আসে সেটা শুধু বাবাই জানতো, আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল যেটা আমি অকশন করে দিয়েছি, তার জন্যই তো এত ঝামেলা। এক মিনিট, তুমি এক্ষুনি বললে যে 5টা গাড়ি অকশন করেছিলে? হ্যাঁ স্যার। 4টে গাড়ি চুরি হয়ে গেছে, বাকি আছে একটা। স্যার চোর ওই 5 নম্বর গাড়িটাও চুরি করবে। অবশ্যই হতে পারে। তোমার ওই রেজিস্টার যার মধ্যে সমস্ত ডিটেলস রাখো, একটু ওটা দেখাও আমাদের। এই 4 জন ছাড়া এই 5 নম্বর কে যে গাড়ি কিনেছিল ওর অ্যাড্রেস চাই আমাদের। অমিত বাবু, আপনি জানলে অবাক হবেন যে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। আমি ঠিক বুঝলাম না স্যার। মানে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। যদি চুরি না হয়ে থাকে তাহলে হয়ে যাবে। আপনি প্লিজ অ্যালার্ট থাকুন। আপনারা এরকম কেন কথা বলছেন? আমার কার চুরির কথা আপনারা কি করে জানলেন? অমিত বাবু, আপনি দুদিন আগে ভি কার ডিলারের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আপনার সঙ্গে আর সমস্ত যে গাড়িগুলো ওরা বেচেছিল ওগুলো সব চুরি হয়ে গেছে। শুধু আপনার গাড়ি চুরি হয়নি, আর চোর সেটা চুরি করতে চায়। অফিসার, আমি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিই নি, তাহলে চোর কি চুরি করবে? কি? কিন্তু ডিলারদের কাছে যে বায়ার্স লিস্ট ছিল তার মধ্যে তো আপনার নাম আছে। এই দেখুন, আপনার আইডি প্রুফ আর এই অ্যাড্রেস জমা আছে ওদের কাছে। স্যার এই আইডি আর অ্যাড্রেস তো আমারই, কিন্তু স্যার আমি কোনো কার্ড কিনিনি। কাউকে অথরাইজ করেছিলে কেনার জন্য? না ম্যাডাম। আপনার আইডি প্রুফ আর লাইসেন্স চোরেদের কাছে কি করে গেল? জানি না স্যার। আপনার আইডি প্রুফ কোথাও রেখেছিলেন বা কাউকে দিয়েছিলেন? না স্যার, কাউকে দিইনি আমি। হ্যাঁ, আমি ল্যামিনেশন করতে গেছিলাম কিছু ডকুমেন্টস, তো কিছুক্ষণের জন্য ডকুমেন্টস আমি দোকানে ফেলে চলে গেছিলাম। তো দোকানদার আমাকে ফোন করেন যে আমার ডকুমেন্টসগুলো পড়ে আছে, যেন আমি নিয়ে নিই। স্যার হতে পারে ওখান থেকে কেউ এই ডকুমেন্টস চুরি করেছে। হতে পারে, কিন্তু আপনাদের মতো বুদ্ধিমান লোক এরকম ভুল কি করে করেন? যদি ফেসে যেতেন না তাহলে বাঁচা মুশকিল হয়ে যেত। সরি স্যার, এবার থেকে খেয়াল রাখবো। ফেক আইডি দিয়ে গাড়ি কিনে আর বাকি গাড়িগুলোকে চুরি করে ও কি করতে চাইছে? স্যার ও যেই হোক, ওখানে গাড়ি নিতে নিশ্চয়ই এসেছিল, আর ওই সময় রাকেশ ছাড়া ওখানে যারাই ছিল তারা নিশ্চয়ই ওকে দেখেছিল। হ্যাঁ, দেখেছে তো নিশ্চয়ই। চলো ওখানে গিয়ে জানার চেষ্টা করি। 5টা সেকেন্ড হ্যান্ড গাড়ি, 4টে চুরি হয়েছে, বাকি রয়েছে একটা। সেটাও কেউ কিনেছে কিন্তু জানা যাচ্ছে না। বড়ই অদ্ভুত ব্যাপার না? স্যার, এই 5 নম্বর গাড়ি কেনার জন্য আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু নকল ব্যবহার করা হয়েছিল। স্যার ফেক আইডেন্টিটি দিয়ে গাড়ি কেনার কি কারণ হতে পারে? কারণ তো অনেক কিছুই হতে পারে পুরবি, কিন্তু আমাদের এর আসল কারণটা খুঁজে বের করতে হবে, আর সেই জন্য ভি কার বাজারের সমস্ত ইতিহাস ঘাঁটতে হবে। স্যার, হ্যাঁ স্যার, নরেশ কুমারের সমস্ত রেকর্ড আমি চেক করলাম, যে ভি কার বাজারের মালিক ছিল। প্রত্যেকটা অকশন অন্তত 5টা গাড়ি বিক্রি হতো। তাহলে অভিজিৎ, আগেই যারা গাড়ি কিনেছিল তাদের ব্যাপারে নিশ্চয়ই জানা গেছে। হ্যাঁ স্যার, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। প্রত্যেকেই স্যার খুবই সম্মানীয় ব্যক্তি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, ঠিকঠাকই আছে। কিন্তু এখন যে গাড়িগুলো চুরি হচ্ছে সেগুলোর রেজিস্ট্রেশন থেকে তো আমরা কিছু জানতে পারি গাড়িগুলোর ব্যাপারে। স্যার, ওই সমস্ত গাড়িগুলো উধাও হয়ে গেছে, আর ওই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো গাড়ি বর্তমানে নেই স্যার। আচ্ছা, লোকেদের জিজ্ঞাসাবাদ করেছো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যার ওনারা জানেন না যে গাড়িগুলো কোথায় হারিয়ে গেল। তাহলে আমরা খোঁজ নেব ওই গাড়িগুলো কারা চুরি করছে, যেটা পাওয়ার জন্য একটা খুন পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, সালুকে কিছু পেয়েছে। হ্যাঁ সালুকে বলো। বস, ক্রাইম স্পটে আমি এই পাতাটা পেয়েছি, যেটা একটা বাওবা ট্রি এর। বাওবা ট্রি? ওখানে আশেপাশে তো কোনো বাওবাব গাছ ছিল না। পাতাটা বাইরে থেকে এসেছে। স্যার হতে পারে এই পাতা খুনির জামায় লেগেছিল। হতে পারে। স্যার এই পাতার সাথে সাথে আরো একটা প্রমাণ পাওয়া গেছে, এই পোকাটা। এটাকে রাইনো বিটল বলে,
আর এটা শুধু জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলের গাছের ব্রাঞ্চেস, স্টেমস আর ঘাসের স্তূপের মধ্যে পাওয়া যায়। এটাও হয়তো বাইরে থেকেই এসেছিল, হয়তো খুনির জুতো বা ড্রেসের মধ্যে লেগে। মানে খুনি এমন জায়গায় যাতায়াত করে যেখানেই রাইনো বিটল পোকাটা আছে আর বাওবাবের গাছও আছে। খোঁজ নিয়ে দেখতে হবে সেই জায়গা যেখানে বাওবা ট্রি আর রায়না বিটল পাওয়া যায়। স্যার, শহরের বাইরে জঙ্গলের মধ্যে 3-4টে এলাকা আছে যার মধ্যে এরকম গাছ পাওয়া যায়। তাহলে একটা কাজ করা যাক, ওই জঙ্গলে যাওয়ার পথে আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলে সেটার ফুটেজ চেক করতে হবে। হতে পারে ওই খুনি চুরি করা ওই গাড়িগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল যেখানে বাওবা ট্রি আছে আর রাইনো বিটল পাওয়া যায়। এই হলো সেই জঙ্গলের এলাকা যেখানে ওই ধরনের গাছ পাওয়া যায়। পঙ্কজ, এই এলাকায় যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে ওদের সবার ফুটেজ চেক করো। আরটিও সেন্টার, আমি ইন্সপেক্টর পঙ্কজ বলছি। আমি ট্রাফিক ক্যামসের ফুটেজ চেক করতে চাই। আমার পাসপোর্ট প্রয়োজন। হ্যাঁ, গাড়ি তো আসছে। স্যার, রাস্তা তো এখানেই শেষ হচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো এখানেই আছে। জঙ্গলের মাঝখানে এইরকম জায়গা বানিয়েছে। এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যাওয়া আসার তো এই একটাই রাস্তা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কিছুই বুঝতে পারছি না। স্যার, গাড়ি কেন? টায়ারের চিহ্নও পাইনি। নেই স্যার। তাহলে গাড়িগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি? আরে তো ডেড এরিয়া, আগে যাওয়ার রাস্তাও নেই। গাড়ি যদি এখান থেকে ফেরত যেত তাহলে ফুটেজে পাওয়া যেত। এই 5টা গাড়ি শিওর তো এখানেই এসেছিল, এবার এখান থেকে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই গাড়িগুলো মাটিতে ঢুকে গেছে না আকাশে উড়ে গেছে? স্যার, যে গাড়িগুলো চুরি হয়েছিল তার মধ্যে বিনয় আর এই আকাশ, ওরাই এই স্কেচটা বানিয়েছে। এ কোনো পুরনো পাপি নয় তো? না স্যার, রেকর্ড চেক করেছি, তার মধ্যে তো নেই। এ নতুন খেলোয়াড় মনে হচ্ছে। আচ্ছা, গাড়িগুলোর সঙ্গে স্যার এও নিখোঁজ। হ্যাঁ, এই দেখুন, ভি কার ডিলার্স এর রেকর্ড আর অরিজিনালের মধ্যে পার্থক্য আছে। এর মধ্যে সবকিছু লেখা আছে স্যার, কতগুলো গাড়ি কিনেছে, কোথা থেকে কিনেছে, কতগুলো গাড়ি বেচেছে আর কাকে কাকে। অনেক জায়গা থেকে এরা কার আর বাইক কিনেছিল, তারপরে বিক্রি করে দিয়েছে। মনে হচ্ছে এটা ওই চুরি হওয়া গাড়িগুলোর লিস্ট। হ্যাঁ স্যার, ওই লিস্টই এগুলো। আর এই লিস্টের হিসাবে 5টা নয় 6টা গাড়ি আছে। কিন্তু স্যার, রাকেশ তো আমাদের 5টা গাড়ির ব্যাপারে বলেছিল। আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল যেটা আমি অকশন করে দিয়েছি। তার মানে রাকেশ আমাদের মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে রাকেশ। জিজ্ঞেস করতে হবে রাকেশ 6 নম্বর গাড়িটা কি করলো আর কেন মিথ্যে বলেছে আমাদের।
স্যার আমি আপনাদের মিথ্যে কেন বলবো? তুমি আমাদের ওই 6 নম্বর গাড়িটার ব্যাপারে বলনি কেন? কোন 6 নম্বর গাড়ি? সেই গাড়িটা যেটা তোমার বাবা অকশনের জন্য নিয়ে গেছিল। গাড়ি 6টা ছিল, 5টা নয়। হ্যাঁ স্যার, ওই গাড়িটা আমি আমার এমপ্লয়ি রাজুকে দিয়েছিলাম। হ্যাঁ, রাজু আছে। আরে সোজাভাবে কথা বলতে পারছো না, গোল গোল ঘোরাচ্ছ কেন? আমাদেরও সময় নষ্ট করছে আর নিজেরও। রাজুকে গাড়ি কেন দিয়েছিলে? হ্যাঁ স্যার, রাজু আমার বাবার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে, আর ও বলেছিল গাড়িটা আমাকে দিয়ে দাও, আমি ট্যাক্সির মতো ব্যবহার করব, আমার খরচ তুলে নেব। আর এমনি ব্যবসা বন্ধ করার ছিল, তাই আমি ওকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম, আর তার বদলে কিছু টাকাও পেয়েছিলাম। কিন্তু স্যার 6 নম্বর গাড়ির তো অকশন হয়নি, আর খুনি কোনো না কোনো কারণে তো সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে আছে। স্যার, হতে পারে খুনি ওটাকেও চুরি করার চেষ্টা করছে। আচ্ছা, রাজু এখন কোথায়? রাজু তো আজকে আসেনি। এই রাজুর বাড়ির অ্যাড্রেস দাও। যেভাবেই হোক এই 6 নম্বর গাড়ি আর রাজুকে খুঁজতেই হবে। স্যার, এই রাজু বাড়িতে নেই। ওর ফোন ট্রেস করো, দেখো ওর কারেন্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। রাইট স্যার। স্যার, এই গাড়িগুলো চুরি হওয়ার পিছনে ওনারের ছেলে রাকেশের হাত নেই তো? কারণ অকশনের ব্যাপারে ওই জানতো, আর কোন গাড়িটা কার কাছে যাবে এটার ব্যাপারেও ডিটেলস ওই জানতো। না পূর্বী, এই সবার পেছনে রাকেশের হাত তো হতে পারে না। যদি ওর হাত থাকতো তাহলে ও কার বিক্রি করতো কেন? যদিও কার চুরি করাবে তাহলে অকশন কেন করলো? স্যার, লোকেশন পেয়ে গেছি ওর। হাইওয়ে নাম্বার 45। হাইওয়ে নাম্বার 45। এই রাজুই বলবে গাড়ি চুরির পিছনে কার হাত রয়েছে। ZX05 ZX8596 খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার, এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে। কে নিয়ে গেল? আমি জানি না। ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও, চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে, আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি। ওকে, ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে তাই নিয়ে যাচ্ছিলাম আমি। কোকেন? ওই 5টার মধ্যে পাইনি, সেই জন্য এই গাড়িটার পিছনে পড়েছিল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে এই গাড়ির মধ্যে কোকেন আছে? হ্যাঁ, এই দেখুন,
বিখ্যাত ড্রাগলার টনি। আমরা কয়েক বছর ধরে একে ফলো করছি। ভি কার ডিলারের মালিক নরেশ, মানে রাকেশের বাবা, আর টনি দুজনের একসাথে কারবার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর স্যার, কয়েক বছর আগে পর্যন্ত নরেশ খুব ছোটখাটো একটা অটোমোবাইলের ব্যবসা করতো। ও ব্যাংক্রাফ্টে হয়ে গেছিল, ওর ব্যবসা বন্ধ হতে চলেছিল। কিন্তু হঠাৎই এক রহস্যময় লোক ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করে, আর ও রাতারাতি ও বড় কার ডিলার তৈরি হয়ে যায় আর বিখ্যাত। আর এই বিজনেসে ইনভেস্ট করার লোকটা হলো এই টনি। ঠিক তাই। তাছাড়া টনির সঙ্গে সঙ্গে আরেকজন ড্রাগ মাফিয়াও আছে যে অ্যাব্রড থেকে ইন্ডিয়ায় ড্রাগ সাপ্লাই করে। কে সে? তার ব্যাপারে জানতে পারলেন কিছু? ওটাই তো আমরা ইনভেস্টিগেশন করছিলাম স্যার, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ওনার, কিন্তু নরেশের মৃত্যু হয়ে গেল। তবে টনি এর মধ্যে 25 কিলো কোকেন সাপ্লাই করেছে। আর সেই কোকেন এই গাড়ির মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি। নরেশের মেন বিজনেস হলো কার বেচার নাম করে এই ড্রাগসের ছিল। ঠিক তাই। এই জন্য নরেশ পুরনো গাড়িকে নতুন করে রং করে ওতে ড্রাগ ভরে লোক দেখানো অ্যাকশন করতো। খুব সহজেই ড্রাগসের সাপ্লাইও হয়ে যেত, আর কেউ সন্দেহ করতে পারতো না। রক্সানার আগেই নরেশের মৃত্যু হয়, আর ওনার ছেলে এই গাড়িটা কাউকে বিক্রি করে দেয়, এটা না জেনে যে ওই গাড়ির মধ্যে ড্রাগস রয়েছে। সেই জন্য টনি ওই গাড়িটা চুরি করছিল, যাতে ড্রাগস রিকভার করতে পারে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক গাড়ির মধ্যে কোথায় ড্রাগস লুকোনো আছে। স্যার ড্রাগস কোথাও দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে পুরো গাড়িটাকেই খুলতে হবে। স্যার ড্রাগস এখানে তো কোথাও নেই। হতে পারে ওই 5টা গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এর মতো হতে পারে যে গাড়ি থেকে ড্রাগ বার করে নেওয়া হয়েছে আর তারপর গাড়িকে ভ্যানিশ করা হয়েছে। আমি এক কাজ করি, আমার কিছু ইনফরমার্স আছে, সেটা নিয়ে ওদেরকে ট্যাপ করার চেষ্টা করি, আর যেই কিছু পাবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ইনফর্মার তো এই জায়গার কথাই বলেছিল। হ্যাঁ বলুন। আমি এখানে কিছু পেয়েছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন, আর সঙ্গে করে ডক্টর শালুমকেও নিয়ে আসবেন, আর ওনাকে বলবেন যে পোর্টেবল করোসিভ কেমিক্যাল ডিটেক্টরটাকেও নিয়ে আসতে। কি হয়েছে, কিছু পেয়েছেন আপনি? আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে, একবার এলেই আমি আপনাদের সব এক্সপ্লেন করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ। স্যার গাড়ি তো এখানেই রয়েছে, শেখরকে কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে দেখি। অভিজিৎ, তুমি এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটা কেমন গন্ধ পাচ্ছি, একটু ঝাঁঝালো টাইপ। এইখান থেকেই আসছে, এই যে জলটা পড়ে আছে না, এইখান থেকেই। কিন্তু স্যার এখানে হচ্ছিলটা কি? স্যার একবার উপরে তাকিয়ে দেখুন, হয়তো হয়তো এই জল এখান থেকে এসেছে। রবি, ভুল করে হয়তো হাত লাগিও না। আমার মনে হচ্ছে না যে এটা শুধুমাত্র জল। যেরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে এতে কিছু আছে। কেমিক্যাল ডিটেক্টর দিয়ে এটাকে চেক করতে হবে। উনিও আমাকে বলেছিলেন যে কেমিক্যাল ডিটেক্টর নিয়ে আসতে। এক মিনিট, আমি আসছি। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছি না ও গেল কোথায়, কি বলতে চেয়েছিল। পুরবি একটু সরো দেখি। অভিজিৎ, আমার সন্দেহ একদম ঠিক ছিল।
এটা শুধুমাত্র জল নয়, এটাতে খুবই পাওয়ারফুল আর সাংঘাতিক কেমিক্যাল মেশানো আছে, যা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। কিন্তু স্যার, আমরা তো কেমিক্যালের উপরেই দাঁড়িয়ে আছি, আমাদের তো কিছুই হয়নি, জুতো একদম ঠিক আছে। অভিজিৎ, কপাল ভালো, কেমিক্যালটা এখনো কাজ করছে না, কম মাত্রায় আছে, তাই আমরা বেঁচে গেছি। অভিজিৎ, এই যে জলটা না, এই জলটা এখানে এই জন্য এসেছে যে এখানে ধোয়া হয়েছিল কেমিক্যালটাকে। কেমিক্যালটা এখানে কেন ইউজ করা হয়েছিল? কি হয়েছিল কি এখানে? স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো কোনো মানুষের হাত। এটা কি করে বন্ধ হয়ে গেল? অভিজিৎ, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, এরই সাহায্যে দরজাটা বন্ধ করা হয়েছে। কোন একটা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করা হয়েছে। বাইরে বের হবো কি করে? বেরোনোর তো একটাই রাস্তা ছিল। কেন, এখানে আর কোনো রাস্তা নেই? স্যার, আমরা আগে এখানে এসেছি স্যার, ভিতরে আসার এই একটাই রাস্তা। আমরা আটকে গেলাম। তোমরা তো ফেঁসে গেছো, তোমাদের সাথেও সেটাই হবে যেটা গাড়িগুলো আর শেখরের সাথে হয়েছিল। তোমরা কি করেছো ওর সঙ্গে? যে হাত তোমরা দেখেছিলে ওটা শেখরেরই ছিল। কে তুমি? কি চাইছো? দয়াকে ফোন করে বলো কি ও 6 নম্বর গাড়ি নিয়ে যেন এখানে চলে আসে। ওকে বলে দাও কোনো চালাকি না করতে, নাহলে প্রাণ চলে যাবে। কারণ এখানে সব রাস্তা বন্ধ আছে, যেটা আমার ইশারাতেই খোলে এবং বন্ধ হয়। বেশি ভাববার সময় নেই তোমাদের কাছে। এখন তুমি এবং তোমার বন্ধুদের প্রাণ তোমাদের হাতে আছে। আচ্ছা, ঠিক আছে। উচিত। আরে ভাই, ওই 6 নম্বর যে গাড়িটা পেয়েছো সেটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। ওই জঙ্গলের ভিতরে যে একটা ওয়্যার হাউস ছিল না? হ্যাঁ, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে ভাই, একটু আর্জেন্ট আছে। আর একটা কাজ করো, তুমি এসব কথা এসএপি স্যারকে বলো না, আর শ্রেয়াকেও বলো না, ওকে? শ্রেয়া? অভিজিৎ, হ্যালো। অভিজিৎ, তোমার কি মনে হচ্ছে তুমি খুব স্মার্ট? আমি বলেছিলাম কোনো চালাকি না করতে। তুমি শ্রেয়ার নাম কেন নিলে? আমি জানি তোমাদের টিমে কোনো শ্রেয়া নেই। এখন তোমরা সবাই মরবে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, বলছিল আমি এই গাড়ি নিয়ে ওয়্যার হাউসে যাই যেন, তো একলা। এসিপি আর শ্রেয়াকে যেন এই কথাটা আমি না বলি। শ্রেয়া? অভিজিৎ স্যার শ্রেয়ার নাম কেন বললো? ও তো সিআইডির জন্য আর কাজও করছে না। মনে হচ্ছে অভিজিৎ কোনো প্রবলেমে আছে। আমাদের জন্য কোনো ওয়ার্নিং, বিপদের কোড এটা। চলো। ঈশ্বর, এসো। পেছনে পেছনে। স্যার পিছনে শুনুন। অভিজিৎ, ফরেনসিক কিট। স্যার, এখান থেকে বের হতে হবে। যদি এখানে থেকে যাই তাহলে আমাদের অবস্থাও ফরেনসিক কিটের মতো হবে। কিন্তু কিভাবে? মাটিতে কেমিক্যাল রয়েছে, হ্যাঁ, কিন্তু দেওয়ালে নয়। আমরা দেওয়াল দিয়ে বের হব। দেওয়াল দিয়ে? ঝুলে। ঝুলে? স্যার, আর কোনো উপায় নেই। পুরবি? হ্যাঁ স্যার। তুমি এদিক দিয়ে যাও, আমি স্যারকে ওই দিক থেকে নিয়ে যাচ্ছি। স্যার। অভিজিৎ, গাড়ি এখানেই আছে। স্যার, এটা তো লক। ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা আছে পঙ্কজ, এসো।
সামলে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, পুরবি। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে ওরা কিছু শুনতে পাচ্ছে না। এই জায়গাটা কোথায়? স্যার স্যার স্যার, অভিজিৎ, অভিজিৎ, তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। স্যার ছাড়বেন, আমি আসছি আসছি আমি। না না না, আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। স্যার না। ও স্যার 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 স্যার, হাত ছাড়বেন না স্যার। স্যার, স্যার, সালুকে স্যার, দেখো আশেপাশে কিছু আছে কিনা, তাড়াতাড়ি। পঙ্কজ, দরজা খুলে গেছে। স্যার হাত। ডক্টর সালুকে, ভালো আছে? এটা কি করে হয়ে গেল ভাই? এখানে তো কেমিক্যাল ছিল। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, অনেকগুলো নব ছিল, সবগুলো ঘুরিয়ে দিচ্ছি। হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু করেছে। এটাই ঘটেছে, এটাই ঘটেছে। তুমি যেটা করেছো, ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো, ওয়াটার নবটা খুলে দিয়েছো। জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে। থ্যাংক গড, আমার হাতটা ভালো আছে। থ্যাংক গড স্যার, আপনার হাতটা ভালো আছে, না হলে ফরেন্সিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো। আরে স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আরে স্যার, দাঁড়া। তুমি রাকেশ? তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টার মাইন্ড। দাদা, এই হলো সেই কার চোর। বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার? হ্যাঁ না স্যার, আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না। জানতে না? হ্যাঁ, তার জন্যই তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। শেখরকে তো মেরেই ফেলেছো তোমরা, আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে। স্যার আমি না, এ আর টনির লোকেরা করেছিল। স্যার ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল, আর গাড়িগুলো ওই চুরি করেছিল। তাহলে তুমি এর সাথে কিভাবে?
ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। 5টা গাড়িতেই খুঁজে নিয়েছিলাম, ড্রাগস পাইনি। 6 নম্বর গাড়ি কোথায়? ও, তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকার ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে? হ্যাঁ, কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল, আমিও এর সাথে মিলে গেছিলাম। গাড়িতে তো ড্রাগস ছিল না, আমরা তো খুঁজে দেখেছি। স্যার, ড্রাগস কারে নেই, কারটাই ড্রাগস। কি গাড়ি ড্রাগস মানে কিভাবে? এই সাদা জিনিসটা কোকেন। এগুলো সব রাকেশের বাবা করতো? হ্যাঁ স্যার, রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো, কোকেন হাইড্রোক্লোরাইড। ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো, যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো, যেমন উইন্ডস্ক্রিন, উইন্ডোজ, বাম্পার আর গার্ড এইসব। তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো, তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করতো। ট্রাক যেদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারতো না। তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু। কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো, মৃত্যু। আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। এটা তোমাদের মতো আরো লোকেদের জন্য শিক্ষা হবে। নিয়ে চলো এদের, এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে। চল ওই